যাবে, যেগুলো বলে শেষ করা যাবে সেগুলো করবো না। কিন্তু এইটুকু বলতে চাই যে উনি একজন সততার নজিরবিহীন একজন ব্যক্তিত্ব ছিলেন, এবং সেই মানুষটি আজকে আমাদের সামনে আলোকবর্তিকার মতো আছে। আমি কথাগুলো এই জন্য বলছি, আজকে এখানে অনেক ইয়াং জেনারেশনের ছেলেরা আছে যারা জিয়া রহমানকে দেখেনি, শুনেছে, কিন্তু জিয়া রহমানকে না দেখলে, না বুঝলে আসলে বোঝা যাবে না যে উনি কী ধরনের একজন ক্ষণজন্মা নেতা ছিলেন। এখানে আমাদের বিজনদাতা একটা কথা বলেছেন যে বাংলাদেশকে তিনি একটা সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে তিনি একটা রেইনবো স্টেট, একটা রামধনু একটা রাষ্ট্র তৈরি করতে চেয়েছিলেন, এবং হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষ, কমিউনিস্ট, অকমিউনিস্ট, বিশ্বাসী, অবিশ্বাসী সব মানুষগুলোকে নিয়েই তিনি বাংলাদেশ করতে চেয়েছিলেন, এবং সেই কাজটা তিনি শুরু করেছিলেন। আজকে যে বাংলাদেশ যে অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে, এই অর্থনীতির উপর দাঁড়িয়ে থাকাটার ভিত্তিটা রচনা করেছিলেন তিনি। কারণ যারা ওই সময় একদল শাসন ব্যবস্থা করেছিল, অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ সরকার, শেখ মুজিবুর রহমান সাহেবরা, তারা বাংলাদেশের অর্থনীতিকে একটা বদ্ধ অর্থনীতি নিয়ে গিয়েছিল, একদম বন্ধ। বিনিয়োগ ছিল না, মানুষের এমপ্লয়মেন্ট ছিল না, চরম দুর্নীতি, যার ফলে তখন আপনার দুর্ভিক্ষ হয়েছিল। সেই অবস্থা থেকেই জিয়া রহমান কিন্তু টেনে নিয়ে এসেছিলেন এবং মুক্ত বাজার অর্থনীতি শুরু করেছিলেন, বেসরকারি বিনিয়োগ শুরু করেছিলেন, এবং আজকে যে গার্মেন্টস নিয়ে আমরা যেটা রেমিটেন্স আমরা সবচেয়ে বেশি পাই, অর্থ উপার্জন করি, সেই রেমিটেন্সের সূচনা করেছিলেন তিনি গার্মেন্টসে। বিদেশে লোক যাওয়া, এটা আগে কেউ চিন্তাই করতো না, এটা শহীদ জিয়া রহমান শুরু করেছিলেন। তিনি প্রথম বাংলাদেশ থেকে বাইরে আমাদের শ্রমিক ভাইদের পাঠিয়ে অর্থ উপার্জন করতে শুরু করেছিলেন, যেটা আজকে আমরা সেটা নিয়ে টিকে আছি। কৃষিতে বিপ্লব এনেছিলেন, খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, ছাত্রছাত্রীদেরকে নিয়ে এসে সাথে কাজ করছিলেন। অনেকে আমরা জানি না যে তিনি সমস্ত বাংলাদেশিদেরকে স্বাক্ষর জ্ঞান দেওয়ার জন্য তিনি ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা যেটা হতো, সেই পরীক্ষায় পাশ করতে হলে 50 মার্ক ছিল, যেটা ছিল একজন ব্যক্তিকে স্বাক্ষর জ্ঞান দিতে হবে, নিরক্ষর একজন ব্যক্তিকে স্বাক্ষর জ্ঞান দিতে হবে, তাহলে সে 50 নম্বর পাবে। এটা একটা যুগান্তকারী একটা ব্যবস্থা ছিল, সেই সঙ্গে মানুষের সেদিকে এগিয়ে গিয়েছিল। আমি বক্তব্য দীর্ঘকরণ আগে বলছি, আপনার অনেক ক্লান্ত, আমি ক্লান্ত, সবাই ক্লান্ত, কিন্তু তারপরেও যে কথাটা আমি বলতে চাই যে আজকে এই মানুষটিকে হারিয়ে আমরা আমাদের সবচেয়ে সম্ভাবনাময় আমাদের নেতা, যিনি হয়তো আমাদেরকে এখন বেঁচে থাকলে বহু দূরে নিয়ে যেতে পারতেন, সেই নেতাকে আমরা হারিয়েছি। আজকে তারই পুত্র এবং আরেকজন মহিয়সী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে আমার মা বোনেরা এখানে বসে আছেন। আজকে গ্রামে যদি যান দেখবেন মেয়েরা সাইকেল চালাচ্ছে, স্কুলে যায়, সবচেয়ে বেশি মেয়েরা পড়াশোনা করছে। এটা কিন্তু শুরুটা করেছিলেন, এর মূলে ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি ক্লাস 12 পর্যন্ত মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। আমি আর অনেক কিছু বলে অনেক সময় লাগবে, শুধু এটুকু বলতে চাই যে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক জেনারেল জিয়ার পুত্র হচ্ছেন তারেক রহমান। সেই তারেক রহমান আজকে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এবং দেশের দায়িত্ব নিয়েছেন। আমি তার উপরে যে আশাটা গোটা মানুষের, সেটা একটা সত্য ঘটনা বলে আমি শেষ করব বক্তৃতা। আমার 2001 সালে দেশনেত্রী বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী, তার সঙ্গে আমার চীনে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, তার এন্টোরেজে অনেকেই গিয়েছিলাম আমরা, তার মধ্যে আমিও একজন ছিলাম। তখন আমি আপনার কৃষির প্রতিমন্ত্রী। তো ওখানে প্রচণ্ড শীত ছিল সে সময়, বেইজিংয়ে প্রচণ্ড শীত। তো শীতের মধ্যে বাইরে গাঢ় ফোনা দেওয়া সম্ভব হয়নি। ওই যে রাষ্ট্রপ্রধানরা গেলে বা সরকার প্রধান গেলে গাঢ় ফোনা দেওয়া হয় না, আর 3 বাহিনীর লোকেরা দেয়। তো সেটা যেন গ্রেট হলে নিয়ে এসেছিল, পিপুলস গ্রেট হল, যেটা পিকিংয়ের। সেখানে
যখন আপনার গার্ড অফ অনার দেওয়ার পরে নিয়ম হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী বেইজিংয়ের চায়নার প্রধানমন্ত্রীকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন, যারা আমরা ইন্টারভিউতে ছিলাম। আমার পাশেই ছিলেন তারেক রহমান সাহেব। হাত মিলাতে মিলাতে যখন আসছে, তারেক রহমান সাহেবের সামনে এসে যখন ম্যাডাম বললেন হি ইজ মাই সান, তখন চীনের প্রধানমন্ত্রী বললেন, দুইটা হাত শক্ত করে ধরে, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। আজকে সেই পতাকা তারেক রহমান সাহেবের হাতে, সেই পতাকাতে নিয়ে এগিয়ে নিয়ে চলেছেন। ও এসে দেখুন, এই অল্প দিনের মধ্যেই আসার পরেই একটা নির্বাচন, মা মারা গেছেন, সেই শোককে শক্তিতে পরিণত করে তিনি নির্বাচনে অংশ নিয়ে সমগ্র বাংলাদেশের মানুষকে কিন্তু তার পক্ষে, বাংলাদেশ জাতীয়তাবাদীর পক্ষে নিয়ে এসেছেন। এবং এসেই তিনি যে কাজগুলো শুরু করেছেন, এগুলো যুগান্তকারী কাজ। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার এই ইমাম, মুয়াজ্জিম, আপনার মন্দিরের পুরোহিত এবং অন্যান্য আপনাদের যাদের আছেন তাদেরকে সম্মানী দেওয়া, খেলাধুলাকে, সমস্ত বাচ্চাদেরকে খেলাধুলার মধ্যে নামিয়ে দেওয়ার চেষ্টা করা, নতুন কুড়ির প্রোগ্রাম আবার শুরু করা, এই সব মিলিয়ে কিন্তু উনি দেশে একটা উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছেন। আগামী 11 তারিখে বাজেট হবে। আমরা অত্যন্ত আশাবাদী এই বাজেটের মধ্যে দিয়ে আমরা দেখব যে একটা নতুন বাংলাদেশকে গড়ে তোলবার জন্য নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের আমাদের বৌদ্ধ ফোরাম এবং বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কাছে, আপনাদের সম্প্রদায়ের কাছে, যে আমি আপনাদের সঙ্গে যখনই এসেছি আপনারা আমাকে অত্যন্ত আদরের সঙ্গে, ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছেন এবং অনেক ভালোবাসা দিয়েছেন। আমি আপনাদের চট্টগ্রামে, রামুতে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গেছি। প্রত্যেকটি জায়গাতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে বা আপনাদের খুব কাছাকাছি থাকার সৌভাগ্য হয়েছে। বিশেষ করে আমাদের সুশীলরা, আপনার আমাদের সুকুমল বড়ুয়া, আপনাদের অন্যান্য যারা আছেন, তারা আমার খুব কাছের মানুষ। আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমরা একটা রেইনবো স্টেট করতে চাই। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে চাই। একটা গোষ্ঠী মাথার যারা দিয়ে উঠছে, এ ব্যাপারে আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে। তারা ধর্মের নাম করে তারা বিভাজন সৃষ্টি করতে চায়, এটা আমরা হতে দিতে পারি না। বাংলাদেশ 1971 সালে আমরা যুদ্ধ করেছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব একসাথে যুদ্ধ করে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। এবং সেই স্বাধীনতা হচ্ছে আমাদের অস্তিত্ব, আমাদের জন্ম। এখানে অস্বীকার করার কোনো পথ থাকে না। অথচ একটা গোষ্ঠী আজকে সেটাকে অস্বীকার করে তারা বাংলাদেশকে ভিন্ন খাতে নিয়ে যেতে চায়, একটা ধর্মভিত্তিক একটা সমস্যা তৈরি করতে চায়, সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায়, যেটা আমরা কখনোই হতে দিতে পারি না। আমি এই কথাটা সবসময় জোর দিয়ে বলছি। আমি নির্বাচনের সময়, এই নির্বাচনে এটাই ছিল আমার আপনার সবচেয়ে বড় বক্তব্য, যে 1971 সাল আমাদের অস্তিত্ব, আমরা 1971 সালকে অস্বীকার করতে পারি না। আসুন, আজকে আমাদের 24 সালে আমাদের ছেলেরা, আমাদের বিএনপির নেতারা, আমাদের হাবিব ভাইয়ের সব ছেলেপেলে, সারা ভাইয়ের ছেলেপেলে, সবাই মিলে একসাথে আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি এবং ফ্যাসিস্টদেরকে পরাজিত করে দেশে গণতন্ত্রের একটা সুবাতাস আমরা সৃষ্টি করার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই গণতান্ত্রিক যে ব্যবস্থা, এটাকে আমরা ধরে রাখতে পারবো। বিএনপি উদার রাজনৈতিক দল, বিএনপি কিন্তু কোনো বিপ্লবী দল নয়। আমি বারবার করে কথাটা বলি, ইটস এ লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নির্বাচনে বিশ্বাস করি, আমরা অন্যের মত প্রকাশের স্বাধীনতাতে বিশ্বাস করি, মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি, বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি এবং সকল ধর্মের যে অধিকার, সেই অধিকারকে রক্ষা করবার আমরা বিশ্বাস করি।